ডাব্লিউবি প্রাইমারি টেট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোগি অর্থাৎ শিশু শিক্ষা, যে বিষয়টি আপনাদের টেট পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেই বিষয়টির একটি চ্যাপ্টার যেটা ডিএলএডের ইউনিট 2-তে রয়েছে, অর্থাৎ শারীরিক এবং চলনের বিকাশ। এই চ্যাপ্টারটি সম্পর্কে এখানে আমরা সম্পূর্ণ থিওরি পোর্শনের মেন টপিকগুলো, যেগুলো ডিএলএডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে প্রাইমারি টেটের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, আমি এই যে চ্যাপ্টারটি আলোচনা করব, এই চ্যাপ্টারটি আমি ঋতা পাবলিকেশনের বই এবং তার সাথে সাথে শোভা পাবলিকেশনের যে বই, সেই দুটির কম্বিনেশন করে তৈরি করেছি এই লেখাগুলো সম্পূর্ণটাই। এবং তার সাথে সাথে আমার কিছু ধ্যান ধারণা জ্ঞান, সেগুলোকে পাইল করে আমি একসাথে এই নোটটা তৈরি করেছি। তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ফার্স্টে আপনারা দেখবেন, বইটা যদি থেকে থাকে, বই প্রথমেই বৃদ্ধি সম্পর্কে দেওয়া আছে এবং তারপর পরিণমন সম্পর্কে দেওয়া আছে। আমি আমার একটি ভিডিওতে বৃদ্ধি এবং বিকাশ সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। সেটি যদি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন, বা প্লে লিস্ট দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে আমরা তার জন্য পরিণমন থেকে শুরু করছি। পরিণমন আসলে কি, সেই জিনিসটা আমরা জানব। পরিণমন বলতে সেই ধরনের আচরণের পরিবর্তনের প্রক্রিয়াকে বোঝায় যা পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক নয়, কোনো প্রকার শিখনের প্রয়োজন হয় না, চাহিদা নিরপেক্ষ, সক্রিয়তা ভিত্তিক নয়, এবং যা দৈহিক দক্ষতা অর্জনে সহায়তা করে ও শিশুর আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তন ঘটায়। একটু লক্ষ্য করলে দেখবেন, আমি যে সমস্ত ডেফিনেশন দিই বা দিচ্ছি, সেগুলো প্রত্যেকটাই কিন্তু তার মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্য লুকিয়ে থাকে। এরকমভাবে বইয়ে লেখা পাবেন না, তাই অবশ্যই বোঝার চেষ্টা করবেন। এখানে যেটা বলা হয়েছে যে পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক নয়, এটা একটা কিন্তু পয়েন্ট, এর একটা বৈশিষ্ট্য। পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক নয়, পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক নয় মানে পরিণমনটা কিন্তু আমরা আগে কি শিখেছি তার সাথে কম্বিনেশন করে নতুনভাবে কোনো পরিণমন হবে এমন কিন্তু নয়। কোনো অভিজ্ঞতা কাজে লাগে না, কোনো প্রকার শিখনের প্রয়োজন হয় না। যেটা অভিজ্ঞতা ভিত্তিক, সেটারই আরেকটা ফর্ম। এখানে কোনো প্রকার শিখনের প্রয়োজন হয় না। আমি কোনো কিছু শিখবো, আমরা হাঁটতে শিখবো, এটা কি আমাদেরকে শিখতে হয় না? আস্তে আস্তে বয়সের সাপেক্ষে ওটা আমাদের মধ্যে চলে আসে। বা হাত নাড়ানো, এটা কি শিখতে হয়? শিখতে হয় না। এটা আমাদের মধ্যে আগের থেকেই আছে। পূর্ব যে আমাদের পূর্বপুরুষ, তাদের থেকে এই গুণগুলো আমরা পেয়েছি, যেগুলো হচ্ছে সহজাত। সেই সমস্ত জিনিসগুলো আমরা পেয়ে থাকি, এগুলোর জন্য আমাদেরকে খাটতে হয় না বা কোনো কিছু শিখতে হয় না। এবার চাহিদা নিরপেক্ষ এমন নয় যে আমি কোনো কিছু ধরতে চাইছি বলেই আমার এই হাতের বিকাশ হচ্ছে, হাতের মাংসপেশিগুলোর বিকাশ হচ্ছে, এমন কিন্তু নয়। আমি চাইছি বলে হচ্ছে এমন নয়, ওটা হচ্ছে বলেই আমরা করতে পারছি, এটা আমরা বলতে পারি। সক্রিয়তা ভিত্তিক নয়, আমি যদি সক্রিয় না হয়ে নিষ্ক্রিয় থাকি, যদি একটা বাচ্চা বেশি দুরন্ত না হয়, যদি সে সেরকম কোনো কাজ না করে, তাহলে কি তার হাত পায়ের বিকাশ হবে না? হাতে পায়ের বিকাশ, বা সে পরবর্তী ক্ষেত্রে হাঁটতে পারবে না, চলতে পারবে না, এমন কি হবে? হবে না। তাহলে সক্রিয়তা ভিত্তিক নয়। যা দৈহিক ক্ষমতা অর্জনে সহায়তা করে। দৈহিক ক্ষমতা বলতে হাঁটা চলা, খেলাধুলো করা, বল ছোড়া, এই সমস্ত, লাফানো, এইগুলো। শিশুর আচরণের গুণগত এবং পরিমাণগত পরিবর্তন ঘটায়। আচরণের পরিবর্তন অবশ্যই, কারণ একটা শিশু যদি কোনো কিছু করতে শেখে, তবে তার একটা আচরণের পরিবর্তন ঘটে। সে আগে পাচ্ছিল না, এখন পাচ্ছে, তাহলে একটা আচরণের পরিবর্তন। তাহলে এইগুলো হচ্ছে এক একটা পয়েন্ট পরিণমনের ক্ষেত্রে, এবং এটা হচ্ছে তার সংজ্ঞা। এরপর আমরা দেখে নেব বিভিন্ন মনোবিদদের কথা মতো পরিণমনটা কী জিনিস। এখানে বিভিন্ন মনোবিদদের মতবাদগুলো আমাদেরকে জানতে হবে, কারণ যদি কোনো কারণে কোনো মনোবিদের কোনো কোটেশন উল্লেখ করে দেয়, তখন আমাদেরকে সেই মনোবিদের নাম উল্লেখ করতে হয়। সেই জন্য আমি আগের ভিডিওটাতেও কিন্তু কয়েকটা মনোবিদের কথা উল্লেখ করেছিলাম বৃদ্ধি এবং বিকাশ ক্ষেত্রে। এখানে কিন্তু আমরা পরিণমন সম্পর্কিত মনোবিদদের মতবাদগুলো দেখব। মনোবিদ কোলেসনিকের মতে জন্মগত সম্ভাবনাগুলি স্বাভাবিকভাবে প্রস্ফুটিত হওয়ার ফলে শিশুর আচরণের গুণগত এবং পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়াই হলো পরিণমন। জন্মগত সম্ভাবনা কোনগুলো? যেটা আমি বললাম, যে শিশু ছোট আছে, সে বড় হবে, তার হাতের পায়ের মাংসপেশির বৃদ্ধি ঘটবে, শিশুর আকারের পরিবর্তন ঘটবে। এগুলো কি শিশু নিজে কি ঠিক করে? তাহলে তো কোনো সন্তান বড়ই হতো না, সে সারা জীবন ছোট বাচ্চা হয়ে থাকতো। সেরকম কি হয়? সেরকম হয় না। এগুলো হচ্ছে কি জন্মগত সম্ভাবনা। মানে জন্মের সময় প্রতিটা শিশুই কিছু সম্ভাবনা নিয়ে আসে, মানে আমি বড় হব,
বড় হয়ে আমার দেহের আকৃতি এরকম হবে, আমার গঠন এরকম হবে, আমি এরকমভাবে চলাফেরা করব, এই জিনিসটা কিন্তু সে পূর্বপুরুষ থেকে নিয়েই আসে। সেই জন্য বলছে জন্মগত সম্ভাবনাগুলি স্বাভাবিকভাবে প্রস্ফুটিত হওয়ার ফলে, স্বাভাবিকভাবে, কোনো কৃত্রিমভাবে নয়। এমন নয় যে তার কোনো একটা দৈহিক বিকাশ কোনো স্টিমুলেট করে বাড়ানো হয়ে গেছে, সে হাঁটতে পারছে না, কোনো ইঞ্জেকশন দিয়ে তাকে হাঁটানো হচ্ছে, এরকম কিন্তু হয় না ব্যাপারটা। সেটাই বলছে স্বাভাবিকভাবে প্রস্ফুটিত হওয়ার ফলে শিশুর আচরণের গুণগত এবং পরিমাণগত যে পরিবর্তন হয় সেটি হচ্ছে পরিণমন। এটা মনোবিদ কোলেসনিকের মতে। এরপর মনোবিদ স্কিনার কি বলছেন? মনোবিদ স্কিনারের মতে পরিণমন হলো এক ধরনের বিকাশ যা পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম্য থাকলেও মোটামুটিভাবে একইভাবে সংগঠিত হয়। মানে স্কিনার কি বলছেন, পরিবেশের প্রভাব কিন্তু প্রভাবিত করে না পরিণমনকে। কারণ কি, পরিণমন পরিবেশ দ্বারা প্রভাবিত নয়, পরিণমন প্রভাবিত তার পূর্বপুরুষদের আচরণ, তার পূর্বপুরুষদের দৈহিক যে গঠন বা শারীরিক গঠন, সেইটা নির্ভর করছে তার পরবর্তী প্রজন্ম কীভাবে আচরণ করবে সেটা কিছুটা। তাহলে সেটা কিন্তু পরিবেশের উপর মোটামুটিভাবে নির্ভর করে না, তারতম্য থাকলে মোটামুটিভাবে একইভাবে সংগঠিত হয়। পরিবেশের যে একদমই নির্ভর করে না সেটাও কিন্তু তিনি বলেননি। পরিবেশের যে তারতম্য, তিনি বলছেন মোটামুটিভাবে কিন্তু একই থাকে, পরিবেশের তারতম্য হয়ে গেলেও সেরকম কোনো পার্থক্য হয় না। এরপর মনোবিদ গোখলের মতে স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন। স্বকীয় মানে নিজস্ব, অন্তর্জাত মানে ভেতরের ব্যাপার, বাইরের কিছু নয়। যেমন একটা শিশুর ফুসফুস বা হৃৎপিণ্ড, সেটা যখন ছোট থাকে তখন যেরকম থাকে, বড় সময় কি ওরকম থাকে না, আরও বাড়ে? বাড়ে। তাহলে এটা ভেতরের ব্যাপার। বা একটা শিশু ছোট আছে, সে বড় হচ্ছে, সেটা কি ভেতরের ব্যাপার। তার দেহের হাড় বৃদ্ধি হচ্ছে, মাংসপেশির বৃদ্ধি হচ্ছে, লিগামেন্টের বৃদ্ধি হচ্ছে, এই সমস্ত কারণে কিন্তু তার বৃদ্ধি ঘটে। তাহলে সেটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। এবারে মনোবিদ বার্নার্ড কি বলেছেন, পরিণমন হলো জৈবিক এবং শিখন হলো মনস্তাত্ত্বিক। পরিণমনটা জৈবিক মানে জীবজ ব্যাপারটা, মানে অন্তর্নিহিত ব্যাপারটা একটা জীবজ উপাদানের, আর শিখনটা হচ্ছে মনস্তাত্ত্বিক, আমরা কি শিখছি না শিখছি। ইনি পরিণমন এবং শিখনের মধ্যে পার্থক্য ভিত্তিক একটা মতবাদ দিয়েছেন। এরপর মনোবিদ বার্লের মতে উৎকর্ষতা এবং অভিযোজন ক্ষমতার বৃদ্ধিকেই পরিণমন বলে। উৎকর্ষতা এবং অভিযোজন বলতে মানে একটা শিশু, অভিযোজন বা উৎকর্ষতা বলতে কি বোঝাচ্ছে, একটা শিশু জন্মগ্রহণ করছে, তখন সে যেরকমভাবে পরিবেশটাকে দেখছে, সে যেরকমভাবে জিনিসপত্রকে ধরার চেষ্টা করছে, সেটা যখন আস্তে আস্তে বড় হয় সেটা তো ইনক্রিজ হয়। এটাই উৎকর্ষতা এবং অভিযোজন। সে আস্তে আস্তে অভিযোজিত করছে নিজেকে, এবং আস্তে আস্তে একটা দুটো হাত দিয়ে একটা বলকে ধরার চেষ্টা করছে, তারপরে আস্তে আস্তে যখন সে বড় হচ্ছে সে একটা হাত প্রয়োগ করছে একটা বলকে ধরার জন্য, তারপরে দুটো আঙুল বা পাঁচটা আঙুল দিয়ে ধরার চেষ্টা করছে। এই যে এই জিনিসটা কি হচ্ছে, সে উৎকর্ষতা বৃদ্ধি হচ্ছে। কিসের উৎকর্ষতা? তার কাজের মধ্যে উৎকর্ষতা বৃদ্ধি হচ্ছে। এবং অভিযোজন ক্ষমতা, আগে যেরকমভাবে অভিযোজন করছিল, পরিবেশের সাথে যেরকমভাবে মানিয়ে নিচ্ছিল, সেরকমভাবে সে মানিয়ে নিচ্ছে না, কারণ সে আরও নিজেকে ডেভেলপ করেছে, আরও ভালোভাবে সে জিনিসগুলো বোঝার চেষ্টা করছে। এটাই বলা হয়েছে। এরপর পরিণমনের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমি সংজ্ঞাতে বলেছিলাম, সেগুলোই এখানে আমি আলাদাভাবে পয়েন্ট করে দেখিয়েছি। বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছে কি, এটি সহজাত এবং সর্বজনীন প্রক্রিয়া। সহজাত তো বটেই, এটা মানুষের কোনো হাত নেই, আপনি আপনিই হয়। সর্বজনীন মানে এমন নয় যে আমার হচ্ছে তোমার হবে না, এরকম নয়, সবাইকার ক্ষেত্রেই কিন্তু এটা হবে। পূর্ব অভিজ্ঞতা নিরপেক্ষ প্রক্রিয়া, এটা তো বললাম। শিখন নিরপেক্ষ প্রক্রিয়া বা অনুশীলন নিরপেক্ষ প্রক্রিয়া, এটাও বললাম। ব্যাপারটা কি, চাহিদা নিরপেক্ষ, এটাও বললাম। আংশিক জীবনব্যাপী প্রক্রিয়া, মানে একটা নির্দিষ্ট বয়স ভিত্তিকেই কিন্তু পরিণমন ঘটে। 22 বছর 24 বছর, যেটা দৈহিক বৃদ্ধির কথা যদি বলি, দৈহিক বৃদ্ধি 22 বছর বা 23 বছরের পর কিন্তু আর হয় না, বা পরিণমন কিন্তু সেইভাবে হয় না। তার কিছু বৈশিষ্ট্য আছে যেটা সহজাত, এবং সেটা কিন্তু আমাদের হাতের উপরে নেই, সেটা আমাদের জিন ঘটিত ব্যাপার। জিন থেকে আমরা ওইগুলো পেয়ে থাকি, এবং তার একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে, তার বেশি কিন্তু হবে না। সেটাই বলা হয়েছে আংশিক জীবনব্যাপী প্রক্রিয়া। এবার সক্রিয়তা ভিত্তিক নয়, এটাও বললাম। আচরণের গুণগত পরিমাণগত পরিবর্তন ঘটায়, এটাও কিন্তু আমি ব্যাখ্যা করলাম। এরপর আছে চলন বিকাশ, যেটা খুব গুরুত্বপূর্ণ। চলন বিকাশ বলার আগে আমাদেরকে জানতে হবে চলন বা চলন বলতে কি বোঝায়। জীবন বিজ্ঞানের কথা অনুযায়ী যদি আমরা বলি, তাহলে গমন হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় গমন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি সেটা। চলন মানে এক জায়গায় থেকে বিভিন্ন শরীরের অঙ্গভঙ্গি করা, এই ব্যাপারগুলো রয়েছে, এগুলো আমরা জানি। কিন্তু মনোবিদ্যার ক্ষেত্রে চলন এবং গমনের মধ্যে কোনো পার্থক্য সেরকম নেই। চলন এবং গমন এখানে একই অর্থে ব্যবহার করা হয়েছে। মানে দৈহিক যে অঙ্গভঙ্গি করা, হাঁটা চলা, দৌড়ানো, লাফানো, এই যে জিনিসগুলো, সাঁতার কাটা, এগুলো চলনের মধ্যে পড়ে। এবং চলন বিকাশ বলতে এখানে কী বোঝাচ্ছে, চলন বিকাশ হলো স্নায়ু কেন্দ্র, স্নায়ু এবং মাংসপেশির সমন্বয়মূলক সক্রিয়তার ফলে দেহ ও অঙ্গ সঞ্চালন নিয়ন্ত্রণের ক্ষমতার বিকাশ। তার মানে কি, স্নায়ু কেন্দ্র রয়েছে, স্নায়ু রয়েছে, মাংসপেশি রয়েছে, এই তিনের যে সমন্বয়,
তার ফলে যে অঙ্গ সঞ্চালন নিয়ন্ত্রণ, মানে হাতটা আমি কিভাবে চালাবো, কোন দিকে চালাবো, বা বলটাকে ধরার জন্য আমি হাতটা কোন অ্যাঙ্গেলে ঘোরাবো, সেই যে জিনিসগুলো, এই ব্যাপারটাকেই বলা হয়েছে চলন বিকাশ। আর যেটা আমরা আলোচনা করলাম একটু আগে পরিণমন, ওটার থেকে পরিণমনের শর্ট কোশ্চেন আসতে পারে, কিছু হয়তো বৈশিষ্ট্যের কথা বলতে পারে, কোনো মনোবিদদের উক্তি তুলে দিতে পারে, পরিণমন পরিবেশের ওপর প্রভাবিত কিনা, এই ধরনের শর্ট শর্ট প্রশ্নগুলো কিন্তু ওখান থেকে আসতে পারে। এখানে চলন বিকাশ কি কি কিসের ওপর, কিসের সমন্বয়ে গঠিত, কোন কোন সমন্বয়ে দরকার চলন বিকাশের জন্য, স্নায়ু স্নায়ু স্নায়ুকেন্দ্র এবং মাংসপেশি, এর সমন্বয় দরকার, এটা শর্ট প্রশ্ন একটা হতে পারে। এরপর ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট সেটার মধ্যে আছে জন্মের পর থেকেই ধীরে ধীরে সঞ্চালন বা চলন বিকাশ শুরু হয়, এটা শর্ট কোশ্চেন পড়তে পারে, কখন থেকে চলন বিকাশ শুরু হয়, জন্মের পর থেকেই। এরপর চলন বিকাশের কটি পর্যায় বা স্তর রয়েছে, বা চলন বিকাশকে কটি ভাগে ভাগ করা যায়, এটা শর্ট প্রশ্ন পড়ে। দুটো ভাগে, একটা হচ্ছে সামগ্রিক বা স্থূল চলন বিকাশ, এটা জন্মের পর থেকে 4 বা 5 বছর পর্যন্ত। সূক্ষ্ম চলন বিকাশ 5 বছরের পর থেকে আস্তে আস্তে ডেভেলপ হয়। তাহলে এই বয়সগুলো পড়তে পারে যে সামগ্রিক চলন বিকাশ কোন বয়সের মধ্যে প্রবণতা দেখা যায়, বা কোন বয়সে প্রথম সংঘটিত হয়, এর জন্ম থেকে 4 বা 5 বছর। সূক্ষ্ম চলন বিকাশ 5 বছরের পর থেকে। এরপর চলন বিকাশের কিছু প্রধান বৈশিষ্ট্য রয়েছে, যেমন চলন বিকাশ সমগ্র থেকে বিশেষের দিকে হয়। সমগ্র থেকে বিশেষ বলতে কি বোঝাচ্ছে, যেটা আমি একটু আগে আলোচনা করলাম, একটা শিশু একটা ফুটবল বা ছোট বলকে ধরার জন্য প্রথমে যখন প্রথম সে দুটো হাত বা দুটো হাতকে এরকম একসাথে জয়েন্ট করে বলটাকে ধরার চেষ্টা করে, তারপর আস্তে আস্তে, এটা হচ্ছে সমগ্র, মানে দুটো হাত দুটো পা দিয়ে কোনো কিছু ধরার চেষ্টা করে, তারপর আস্তে আস্তে ডেভেলপ হতে হতে বলটাকে সে একটা হাত, তারপরে 5টা আঙুল এইভাবে ধরার চেষ্টা করে। তাহলে কি সমগ্র সমগ্র হাত দিয়ে ধরার চেষ্টা করছে, তারপরে বিশেষ মানে একটা হাত 5টা আঙুল, এইগুলো হচ্ছে বিশেষ, এর দিকে অগ্রসর হয়। 2 নম্বর হচ্ছে চলন বিকাশের সকল অঙ্গ প্রত্যঙ্গ একই হারে বাড়ে। এমন নয় যে চলন বিকাশের ক্ষেত্রে হাতগুলো লম্বা হয়ে যাবে, পাগুলো ছোট থাকবে, এরকম হবে না, পাও বাড়বে হাতও বাড়বে। উদাহরণস্বরূপ আমি বলছি, এবার ছোট পেশির থেকে বড় পেশির সঞ্চালন তাড়াতাড়ি হয়, এটা আমরা একটু পরে আলোচনা করছি। বড় পেশির সঞ্চালন বেশি তাড়াতাড়ি হয়, মানে ধরো যদি এরকম হয় একটা বলকে ধরার জন্য দুটো হাত লাগাচ্ছে, তার মানে কি বড় যে পেশিগুলো সেগুলোর সঞ্চালন সে তাড়াতাড়ি করতে পারছে, কিন্তু এই যে হাত আঙুল এগুলো সঞ্চালন কিন্তু ভালোভাবে করতে পারছে না। এটাই বলা হয়েছে যে ছোট পেশির থেকে বড় পেশির সঞ্চালন তাড়াতাড়ি হয়। এরপর আছে দৈহিক বিকাশ এবং চলন বিকাশ একে অপরের পরিপূরক। এটা তো এতক্ষণ ধরে বলার সময় নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দেহের বৃদ্ধির সাথে চলন বিকাশের একটা ব্যাপার রয়েছে, দেহও বাড়ছে, সে সাথে আস্তে আস্তে চলনের বিকাশও ঘটছে। এরপর মনোবিদ কর্নব্যাকের মতে চলন হলো সূক্ষ্ম সংযোগমূলক অবস্থা, যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র পেশি প্রধান ভূমিকা নেয়। মানে হাতের ক্ষেত্রে যদি বলি, ক্ষুদ্র ক্ষুদ্র পেশি, তো মানে কোনো ছবি আঁকতে গেলে তখন আমাদের কি ক্ষুদ্র পেশির দরকার হয়, দুটো আঙুল যথেষ্ট, বা 3টে আঙুল, 3টে আঙুল দিয়ে লেখার চেষ্টা করি, ছবি আঁকার চেষ্টা করি। এখানে কি ক্ষুদ্র ক্ষুদ্র মাংসপেশি আছে, আমরা কি গোটা হাতটা দিয়ে ছবি আঁকছি, আঁকছি না, বা 5টা আঙুল দিয়ে ছবি আঁকছি, আঁকছি না। তাহলে কি সূক্ষ্ম জিনিস করার জন্য সূক্ষ্ম পেশির দরকার হয়। কিন্তু যদি হাঁটার ক্ষেত্রে বলেন বা ছোটার ক্ষেত্রে, এগুলোর জন্য বৃহৎ মাংসপেশি প্রধান দরকার হয়, এবং তার সাথে সাথে সূক্ষ্ম উভয়ই দরকার হয়। আচ্ছা, এরপর চলন বিকাশের নিয়ম, এটা খুব গুরুত্বপূর্ণ, ডিএলএড এর পরীক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, টেট পরীক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। চলন বিকাশের নিয়ম, চলন বিকাশের 2টি নিয়ম রয়েছে, একটা হচ্ছে সেফালোকয়েডাল আর প্রক্সিমোডিস্টাল। সেফালোকয়েডাল মানে কি বা প্রক্সিমোডিস্টাল মানে কি, এগুলো পড়ে। বা সেফালোকয়েডাল কোন জিনিসটাকে ইন্ডিকেট করে, মাথা থেকে পায়ের দিকে অগ্রসর হওয়া, মানে আগে মাথার বিকাশ হচ্ছে, বা তারপর আস্তে আস্তে কি হচ্ছে, মাথার পরে ঘাড়, তারপরে হাত ও চোখের সমন্বয়, তারপরে আঙুল নিয়ন্ত্রণ এগুলো হচ্ছে। প্রথমে সে মাথাটা তোলার চেষ্টা করে, তারপরে ঘাড় ঘোরানোর চেষ্টা করে, হাত এবং চোখের সমন্বয় করে, এবং আঙুল নিয়ন্ত্রণ করে। তাহলে কি মাথা থেকে পায়ের দিকে, মাথা থেকে পায়ের তলা বা পায়ের নিচ পর্যন্ত আস্তে আস্তে বিকাশগুলো ঘটে, চলন বিকাশগুলো ঘটে। সেফালোকয়েডাল হলো। এবার প্রক্সিমোডিস্টাল, প্রক্সিমোডিস্টাল মানে কেন্দ্র থেকে ছড়িয়ে পড়া, এটা শর্ট প্রশ্নে পড়ে অবশ্যই, যে প্রক্সিমোডিস্টাল কথার অর্থ কী, সেফালোকয়েডাল কথার অর্থ কী, এগুলো পড়ে। বা হয়তো একটা উদাহরণ দিয়ে দিল, দিয়ে বললো যে এটা কিসের মধ্যে পড়ছে, সেফালোকয়েডাল না প্রক্সিমোডিস্টালের মধ্যে পড়ছে। দেখুন, কেন্দ্র থেকে ছড়িয়ে পড়া, এটার মানে কি, আমরা যদি দেহ কেন্দ্র বলি, দেহ কেন্দ্র মানে আমাদের বডিটার কথা বলা হচ্ছে, এই বডিটার কাছাকাছি যে অংশগুলো আছে তাদের বৃদ্ধিটা আগে হচ্ছে, যেমন কাঁধ, তারপরে কনুই, তারপরে কবজি, তারপরে হাতের আঙুল, এরকমভাবে হয়। কাঁধটা আমাদের যেটা কেন্দ্র বলতে শরীরটা, শরীরের কাছাকাছি কাঁধ আছে, তারপরে কনুই, তারপরে কবজি, তারপরে হাতের আঙুল, এইভাবেই কিন্তু চলন বিকাশটা হয়। বা বলতে পারি নিচের দিকের ক্ষেত্রে কোমর, তারপরে হাঁটু, পায়ের পাতা, পায়ের আঙুল, এইভাবে কিন্তু যে চলন বিকাশটা সেটা ঘটে থাকে।
এরপর আছে সঞ্চালনমূলক বা চলনমূলক যে বিকাশ, সেইটার বেশ কিছু যে স্তর সেইগুলো, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো একটা মাস বা বছর তুলে ধরে বলবে যে এই মাস বা বছরে এই কোন জিনিসটা দেখা যায়, কোন গুণাবলী দেখা যায়, বা কোন চলন বিকাশ দেখা যায়, বা কোনো চলন বিকাশটা তুলে ধরে যদি বলতে পারে যে এটা কোন সময় দেখা যায়। এই যে চোখের পাতা নড়ে, এটা কোন সময় দেখা যায়, কোন সময় শুরু হয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে শুরু হওয়ার কথাটাই আমাদেরকে বলা হবে এখানে। এখানে এমন নয় যে চোখের পাতা নড়াটা জন্ম সময় হয় বাকি সময় হয় না, এমন কিন্তু বোঝাচ্ছে না। তো জন্ম সময় থেকে চোখের পাতাটা নাড়াতে পারে। এবার জন্ম থেকে 8 সপ্তাহ, এখানে অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো বয়স নয়, এটা রেঞ্জের কথা বলা হয়েছে। জন্ম থেকে 8 সপ্তাহ ঘাড় নাড়ে ও তোলার চেষ্টা করে। তারপরে 8 সপ্তাহ থেকে 4 মাস কারো সাহায্য পেলে বসতে পারে। তারপরে 6 মাস নিজেই বসতে পারে, হামাগুড়ি দিতে শুরু করে। তাহলে এটা বলতে পারে যে হামাগুড়ি দিতে কখন শুরু করে, 6 মাস বয়সে বা 6 মাস বয়সের পর থেকে। এবারে 10 থেকে 11 মাস এটা হামাগুড়ি দেয়, খাবারের কাপ ধরতে চায়, কাপ বা গ্লাস যদি তাদের সামনে দেওয়া হয় সেটা ধরতে চায়। এরপর আছে 1 বছর, নিজে নিজে কিন্তু দাঁড়াতে পারে 1 বছরে। তাহলে এটা বলতে পারে নিজে নিজে কখন দাঁড়াতে পারে, 1 বছর বয়সে। এরপর 12 থেকে 15 মাস নিজে নিজে হাঁটার চেষ্টা করে, সিঁড়িতে উঠতে পারে। বলতে পারে সিঁড়িতে কখন উঠতে পারে, 12 থেকে 15 মাস বয়সে। নিজে নিজে হাঁটার চেষ্টা করে কখন, বা হাঁটার শুরু কোন সময় হয়, তখন সেটা হবে 12 থেকে 15 বছর। রেঞ্জ হয়তো আলাদা থাকতেও পারে, কিন্তু স্টার্টিং হচ্ছে 12। এবারে 18 মাস, 18 মাসে দৌড়াতে পারে, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিজে ওঠানামা করতে পারে। 2 বছর অনেক বেশি দুরন্ত হয়, সব কিছু ছুঁড়ে ফেলে, পেশি শক্তির প্রয়োগ দেখায়, বাক্স খুলতে বইয়ের পাতা উল্টাতে পারে, 5 বা 6টি ব্লক দিয়ে ইচ্ছে মতো কোনো কিছু গঠন করতে পারে। এগুলো সবগুলো শর্ট প্রশ্ন পড়তে পারে। বাক্স খুলতে কখন পারে সে, 2 বছর বয়সে। 5 থেকে 6টি ব্লক দিয়ে ইচ্ছে মতো কোনো জিনিস তৈরি করতে পারে কোন বয়সে, 2 বছর বয়সে। সব কিছু ছুঁড়ে ফেলে কোন বয়সে, 2 বছর বয়সে, এরকম পড়ে। এরপর আরেকটা আছে, এটা হচ্ছে বাল্যকাল, 3 থেকে 14 বছর। এটাকে আরও দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রাক বিদ্যালয় স্তর 3 থেকে 5 বছর, আর বিদ্যালয় বা প্রারম্ভিক যে শিক্ষা স্তর সেটা হচ্ছে 6 থেকে 14 বছর। তো প্রাক বিদ্যালয় স্তরটার মধ্যে 3 বছর যেটা, সেটা কি কি বলা হয়েছে, বল ছোড়া, নিজেই জামা পরা, হাঁটায় ছন্দ আসা, লাফাতে পারা, এক পায়ে দাঁড়াতে পারা, ছুরি দিয়ে রুটিতে মাখন লাগাতে পারা, 3 চাকার সাইকেল চালাতে পারা। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু 3 বছরে হয়। 4 বছরে খুব ছোটাছুটি করে, সব খেলায় অংশগ্রহণ করতে চায়, শিশু খেলার শুরু করে, খেলতে শুরু করে আর কি অ্যাকচুয়ালি। বল ধরতে পারে। 5 বছর বয়সে দড়ি দিয়ে লাফাতে, লিখতে, মানুষের আকৃতি আঁকতে বা হাতের কাজ করতে পারে। এবং প্রারম্ভিক শিক্ষাস্তর 6 থেকে 14 বছর, 6 বছর লিখতে পারে, দড়ি দিয়ে লাফাতে পারে, ওজন বহন করে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। এটা বলতে পারে ওজন বহন করে অন্য জায়গায় নিয়ে যেতে পারে কোন সময় থেকে, 6 থেকে 12 বছর, বা প্রারম্ভিক শিক্ষাস্তর বলতে পারে কোন শিক্ষাস্তরে, প্রারম্ভিক শিক্ষাস্তরে। বা এটা আমরা বলতে পারি প্রান্তীয় বাল্যকালে। নিজে নিজে খেতে পারে, ভালোভাবে বল ধরতে পারে, পেশি স্নায়ুর পরিপক্কতা আসে। তাহলে পেশি স্নায়ুর পরিপক্কতা কোন সময় আসে, 6 থেকে 14 বছর বয়সের মধ্যে। 7 বছর আউটডোর গেম, আউটডোর গেম বলতে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, এগুলো বাইরে যেগুলো খেলা হয়। তাহলে আউটডোর গেম খেলতে পারে, ছোট যন্ত্র ব্যবহার করতে পারে। 8 বছর বয়সে ছোট পেশিগুলির অনুশীলন এবং সূক্ষ্ম কাজ করতে পারে। সূক্ষ্ম কাজ মানে মাটির কাজ, বালির কাজ, ক্যারাম খেলা, ক্যারাম খেলার জন্য তো আঙুলের প্রয়োজন, তাহলে এটা কিন্তু সূক্ষ্ম, তাহলে সূক্ষ্ম কাজ করতে পারে। 9 থেকে 11 বছর চূড়ান্ত গতিশীলতা দেখায়, সর্বদা অধিক পরিশ্রমের কাজ করে, দেহের প্রতিটি অঙ্গ এবং পেশির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসে। 12 থেকে 14 বছর লিঙ্গগত পার্থক্য দেখা যায়, দলগত খেলার প্রবণতা এবং দৈহিক ক্ষমতা প্রদর্শন করতে চায়। এইগুলো হচ্ছে 12 থেকে 14 বছর যে বয়সের শিশু বা বালক, তাদের যে কীরকম বৈশিষ্ট্য, চলনমূলক বৈশিষ্ট্য, সেইগুলো। এই চ্যাপ্টারটার আর কিছু নেই সেরকম গুরুত্বপূর্ণ, এইটুকুই গুরুত্বপূর্ণ ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যদি কোথাও ডাউট থাকে। আর আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফের লিঙ্কগুলো দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানেও দিয়ে রাখবো এবং ফার্স্ট কমেন্টেও দেওয়া থাকবে। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার ক্ষেত্রে, তাহলে অবশ্যই ভালোভাবে ভিডিওটা বোঝার চেষ্টা করবেন, এই আশা রাখি।